জি 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি স্পেশাল 24। যুদ্ধ কি হবে? কড়া জবাব। একেবারে উচিত শিক্ষা যে দেওয়া হবে তা বারবার স্পষ্ট করা হয়েছে। কখনো প্রতিরক্ষা মন্ত্রী, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্বয়ং বলেছেন কড়া পদক্ষেপের কথা। পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ নেওয়াও হয়েছে। আজই তো কেন্দ্রের তরফে পাকিস্তান থেকে যে কোনো রকম আমদানিতেও দাঁড়ি টেনে দেওয়া হয়েছে। কিন্তু দেশবাসী চাইছে রক্তের বদলে রক্ত। শ্যাকরা ঠুকঠাক নয়, চাই কামানের এক ঘা। আর এই অনাগত ঘায়ের কল্পনা করেই ঘুম উড়ছে ইসলামাবাদে। গঙ্গা এক্সপ্রেসওয়েতে একের পর এক যুদ্ধ বিমান মহড়া দিচ্ছে। আরব সাগরে ফুটছে ভারতীয় রণতরী। আর নিয়ন্ত্রণ রেখায় রাতের অন্ধকারে লাইট মেশিনগান থেকে গুলি ছুঁড়ে রাত পেরোতেই লেজ গুটিয়ে পালাচ্ছে পাকিস্তানি ফৌজ। সকালে আর টিকিটিও দেখা যাচ্ছে না। আরেকটা কাজ করছে ওরা, সেটা হলো ভারতের কম্পিউটার হ্যাক করে তথ্য চুরির ব্যর্থ চেষ্টা। আর এই সব নিয়ে আলোচনা করব আজ স্পেশাল 24-এ। পাকে পাকিস্তান। পাকিস্তান রীতিমতো পাকে পড়েছে। সমরাস্ত্রে ভারতের সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়, এটা পাকিস্তানের একটা শিশুও জানে। আর অর্থনৈতিক লড়াই তীব্র হলে কি পরিস্থিতি হতে পারে তা তো কেবল সিন্ধু জল চুক্তি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তার উপর এবার পাকিস্তানের সঙ্গে বাণিজ্যও বন্ধ করার পথে হেঁটেছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে উপায়, ভারতকে চাপে রাখতে তারিকা হাতড়াচ্ছে ইসলামাবাদ। সেই নতুন পথের সন্ধান কি এবার হ্যাকাররা দিচ্ছে? ভারতের গুরুত্বপূর্ণ সব দপ্তরের ওয়েবসাইটে সাইবার হানার মধ্যে দিয়ে নতুন অ্যাটাকের মরিয়া চেষ্টা পাকিস্তানের। পহেলগাঁওয়ের ঘটনার পর বেশ কিছু ভারতীয় ওয়েবসাইট হ্যাক হওয়ার ঘটনায় সেই সন্দেহই তীব্র হচ্ছে। কিন্তু আদৌ সেই লক্ষ্য সফল হবে? ভারতীয় সাইবার সিকিউরিটি মেশিনারির কাছে পাকিস্তানের হ্যাকারদের কারিগরি আদৌ ধোপে টিকবে? দেখুন। শুক্রবার জম্মু পুরসভার ওয়েবসাইট হ্যাক হয়। গোয়েন্দা সূত্রে খবর, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক নথি, বাসিন্দাদের তথ্য চুরি করার চেষ্টা হয়েছে ওয়েবসাইট থেকে। অনুমান, নেপথ্যে রয়েছে পাক হ্যাকাররা। এর আগেও বহুবার এভাবে একাধিক ভারতীয় সাইট হ্যাক করার চেষ্টা চালিয়েছে পাক মদতপুষ্ট হ্যাকাররা। কিছু ক্ষেত্রে প্রাথমিকভাবে সফলও হয়েছে। পহেলগাঁও কাণ্ডের পর গত কয়েকদিনে এই সাইবার অ্যাটাক বেড়েছে বেশ কয়েক গুণ। এর আগে নাগরোটা এবং সানজুয়ানের আর্মি পাবলিক স্কুলের ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা চালায় পাক হ্যাকাররা। পহেলগাঁওয়ের ঘটনার 3 দিন পরে 25শে এপ্রিল আর্মি কলেজ অব নার্সিং এর ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করা হয়। টার্গেট করা হয় ভারতীয় বায়ুসেনা, আর্মি ওয়েলফেয়ার হাউজিং সোসাইটি, আর্মি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের মতো সংস্থার ওয়েবসাইটকেও। স্কুলের ডেটাবেসটা হ্যাক করে যদি ওরা ইমেল আইডি বা ফোন নাম্বারগুলো পেয়ে যায়, সেখানে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে কিন্তু ওরা ওখানে অনেক এই সমস্ত বাচ্চাদেরকে যদি যোগাযোগ করতে পারে, সেখান থেকে রিক্রুটমেন্টও করতে পারবে। সুতরাং যখনই এরা এই পুরসভা বা স্কুলের বা কলেজের সাইটগুলো হ্যাক করছে, এটা শুধু যে প্রভোকেশনের জন্য করছে তা নয়, এই ডেটাবেসটাকে ব্যবহার করে এই মানুষের কাছে পৌঁছে যাওয়া, তাদেরকে র্যাডিক্যাল চিন্তাভাবনা ঢুকিয়ে দেওয়া, তাদের কাছে SMS বা হোয়াটসঅ্যাপ করে দেওয়া, বা তাদের কাছ থেকে যদি রিক্রুট করতে পারে, সেইখানেও কিন্তু আমাদের দেশের জন্য একটা বড়সড় একটা ন্যাশনাল সিকিউরিটি
ম্যাক্সিমাম যেগুলো মিলিটারি সাইট বা হাই সিকিউর গভর্নমেন্ট সাইট, সেখানে কিন্তু চট করে ঢোকাটা অতটা ইজি নয়। সেইখানে কিন্তু আমার মনে হয় পাকিস্তানি যারা হ্যাকার তারা খুব একটা সুবিধা করতে পারছে না, সেগুলো যথেষ্ট ওয়েল প্রোটেক্টেড। কিন্তু যেগুলো সিভিলিয়ান সাইট, যেগুলো অতটা রেগুলেটরি কন্ট্রোলের মধ্যে পড়ে না বা সেগুলো অতটা সুরক্ষিত নয় বা কন্টিনিউয়াসলি অডিট হয় না বা এই ভিএপিটি হয় না, সেইগুলো ইজি টার্গেট হয়ে যাচ্ছে। কিন্তু গভর্নমেন্ট সাইটগুলো কিন্তু এখনো অবধি যেটা আমরা খবর পেয়েছি যে খুব একটা বেশি সুবিধা করতে পারেনি। প্রায় প্রতিটি সাইবার অ্যাটাকের চেষ্টাই ধাক্কা খেয়েছে ভারতীয় সাইবার সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমের কাছে। এখনো পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রকের অত্যাধুনিক অ্যান্টি সাইবার অ্যাটাক মেশিনারি পাকিস্তানি হ্যাকারদের প্রতিটি প্রয়াস শুধু চিহ্নিতই করেনি, সাফল্যের সঙ্গে তা নির্মূলও করেছে। আর এখানেই বোধহয় হতাশা আরও বাড়ছে ইসলামাবাদে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। সন্ত্রাসে মদদ দেওয়ার মূল্য এবার চোকাতে হবে পাকিস্তানকে। ভাতে মারবে ভারত। ইসলামাবাদের সঙ্গে এবার বাণিজ্য বন্ধ করার পথে নয়াদিল্লি। শুধু তাই নয়, পাকিস্তানের জাহাজ এবার ঢুকতে পারবে না ভারতের জলসীমায়। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে ডাকযোগও ছিন্ন করল ভারত। অর্থাৎ একদিনে ভারতের 3 বাণে বিদ্ধ পাকিস্তান। উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক। গর্বে বুক ফুলে উঠেছিল দেশবাসী। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় 26 জন নিরীহ পর্যটকের মৃত্যুর পরেও বদলার আগুনে ফুঁসছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিতের পর আরও কড়া পদক্ষেপের পথে হাঁটল মোদী সরকার। পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ করল ভারত। ওপার থেকে যাবতীয় পণ্য আমদানি রপ্তানি নিষিদ্ধ। এই পরিস্থিতিতে শনিবারই সন্ত্রাসবাদ নিয়ে ফের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। সন্ত্রাসবাদ সহ্য করা হবে না, অ্যাঙ্গোলার প্রেসিডেন্টকে পাশে নিয়ে আবারও কড়া বার্তা নরেন্দ্র মোদীর। We are committed to take firm and decisive action against terrorists and those who support them. বাণিজ্য বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন উপত্যকার ব্যবসায়ীরা। भारत से जो डायरेक्ट ट्रेड जम्मू कश्मीर में होता था चक्कांदा बाग से पुंछ में, वो काफ़ी देर से पहले ही बंद कर दिया गया है पुलवामा हमले के बाद। उसके अलावा अब अटारी बॉर्डर से जो सामान आता था उसे बंद कर दिया गया है। और जो इनडायरेक्ट ट्रेड जिसमें दुबई के जरिए कई सारा सामान जो जम्मू कश्मीर पहुंचता था, भारत के अलग अलग कोनों में पहुंचता था, उसे भी यहाँ पर बंद कर दिया गया है। तो साफ तौर पर एक इकोनॉमिकल स्ट्राइक कर पाकिस्तान को पूरी तरह से भूखा मारने का जो एक पूरी कोशिश है वो की जा रही है। हम भी यही चाहते थे कि डायरेक्ट इनडायरेक्ट व्यापार जो है बंद होना चाहिए। और जो आता था वहाँ से ड्राई फ्रूट आता था, बादाम आते थे, अंजीर आती थी, कुर्बानी आती थी और आपके हर्बल्स आते थे, आपका एप्पल आता था, चेरी आती थी। मैं समझता हूँ ये तो जरूरी भी नहीं है कि आना चाहिए। আমদানি না করি তাহলে পাকিস্তানের সমস্যা হবে, আমাদের ভারতবর্ষে কোনো অর্থনৈতিক ইমপ্যাক্ট আসবে না। পাকিস্তানে কোনো রকম কোনো পণ্য ভারত থেকে রপ্তানি করা হবে না। এর পাশাপাশি আরও দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে ভারত সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। প্রথম কথা, ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো পণ্যবাহী বা যে যাত্রীবাহী জাহাজ সেটা কোনো রকমভাবে ট্রাভেল করতে পারবে না। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে পোস্টাল সার্ভিস সেটাও কিন্তু বন্ধ করা হয়েছে। ফলে একের পর এক কূটনৈতিক সিদ্ধান্ত ভারত সরকার নিচ্ছে, যাতে কার্যত কিন্তু চাপে পড়ছে পাকিস্তান। দশকের পর দশক সন্ত্রাসবাদের আঁতুড়ঘর পাকিস্তান। লস্কর, জৈশের মতো জঙ্গি সংগঠনকে পুষেছে ইসলামাবাদ। তারই নেট রেজাল্ট পেহেলগাঁও। এবার বদলা নেওয়ার পালা। প্রথমে জলে, পরে ভাতে মারবে ভারত। এরপর কি? সাবধান পাকিস্তান। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এদিকে তদন্ত চালিয়ে যাচ্ছে এনআইএ পেহেলগাঁওয়ের হামলার ঘটনার পর। খুঁজে বের করতে হবে ওই 5 হামলাকারীকে। হামলাকারী ওই 5 জঙ্গি সম্পর্কে নয়া তথ্য আসছে এনআইএর তদন্তে। হাসিম মুসা, আদিল হোসেন, আলী ভাই, ফারুক আহমেদ, সৈফুল্লাহ খালিদ, এই 5 হামলাকারী। এদের মধ্যে হাসিম মুসা 2023 সালে ভারতে অনুপ্রবেশ করে। এনআইএর তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। আর অন্যদিকে আদিল হোসেন 2018 সালে পাকিস্তানে যায়, স্টুডেন্ট ভিসায় পাকিস্তানে যায় এই আদিল হোসেন।
আলী ভাই পাক নাগরিক এবং লস্কর জঙ্গি, আর ফারুক আহমেদ লস্কর কমান্ডার। এনআইএ এর গোয়েন্দা তথ্যে উঠে আসছে সাইফুল্লাহ খালিদ এই হামলাকারী পাক নাগরিক এবং পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড। হামলাকারীদের খোঁজ পেতে তদন্ত চালিয়ে যাচ্ছে এনআইএ। জম্মুর কোটভালওয়াল জেলে 2 ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে একটানা জেরা চালিয়ে যাচ্ছেন এনআইএ আধিকারিকরা। মুস্তাক হোসেন, নিসার আহমেদ, এই দুজনের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়ার চেষ্টায় তদন্তকারীরা। पहलगाम आतंकी हमले को लेकर इस वक्त बड़ी खबर आ रही है और इस वक्त जो एनआईए की टीम है वो लश्कर के 2 ओवरग्राउंड वर्कर्स जो हैं उनसे जम्मू की कोटभलवाल जेल में इस वक्त पूछताछ कर रही है। मुश्ताक हुसैन और निसार अहमद 2 जो ओजीडब्ल्यू हैं लश्कर तोयबा के, उनसे इस हमले में पूछताछ जो है वो की जा रही है, क्योंकि ये दोनों पर जो है वो इस तरह का शक है कि इन्होंने पहलगाम में जो आतंकी हमला हुआ है उसमें आतंकियों की मदद जो है वो यहाँ पर की है, क्योंकि एनआईए को शक है कि इन दोनों ने जो है वो आतंकियों की मदद उस हमला जो है उसे अंजाम देने में यहाँ पर की है और किनकी संलिप्तता जो है वो वहां पर हो सकती है, क्योंकि पहले भी इन्होंने ढांगरी में जो हमला हुआ था उसमें इनकी संलिप्तता थी, इन्होंने आतंकियों की मदद जो है वो की थी। रवि शर्मा, कोटभलवाल जेल, जम्मू। ভারতীয় সেনা 3 বিভাগ একটানা প্রদর্শন চালিয়ে যাচ্ছে। একদিকে ভারতীয় সেনার এই শক্তি প্রদর্শন দেখে কাঁপুনি ধরছে, আর অন্যদিকে নিজেদের সেনার জন্য গোলাগুলি জোগাড় করতে মুখে রক্ত উঠে আসছে দেউলিয়া হতে বসা ইসলামাবাদের। তবু হম্বিতম্বি ছাড়া যাবে না। রোজ রাত হলেই নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি চালিয়ে যাচ্ছে পাক সেনা। পাল্টা জবাব পাচ্ছে এপার থেকেও। আর তাতে যেসব পাক সেনার প্রাণ যাচ্ছে, রাতারাতি তাদের দেহ উধাও। শুধু তাই নয়, রাত ফুরিয়ে দিনের আলো ফুটতেই সীমান্তের আউটপোস্টগুলো থেকে হাওয়া হয়ে যাচ্ছে পাক ফৌজ। ভয় এমনই, দিনের বেলা লেজ গুটিয়ে পালানোর সময় আউটপোস্ট থেকে পাকিস্তানি ঝান্ডাও খুলে নিয়ে যাচ্ছে তারা। বলুন তো, পাকিস্তানের এই দশা রেখে রাখবেন না হাসবেন? हम जंग नहीं चाहते, मगर वो सिंधु पे हमला करें तो उनको मालूम है कि या इस सिंधु से पानी बहेगा या खून बहेगा। সিন্ধু চুক্তি বাতিল করা নিয়ে হুমকি দিচ্ছে পাকিস্তান, কিন্তু ভারতের যুদ্ধ প্রস্তুতিতে বুক কাঁপছে ইসলামাবাদের। হাস্যকর হুমকি দিয়ে এবার পর্দার পিছনে মুখ লুকিয়েছে পাকিস্তান। দিনের বেলা দেখা নেই পাক সেনার, রাতের অন্ধকারে চোরের মতো গোলাগুলি ছুঁড়ছে ভীরু কাপুরুষ পাকিস্তান। জম্মু কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা, আখনুর সেক্টরে রাত হলেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে পাক সেনা। इस वक्त हम सांबा की अंतर्राष्ट्रीय सीमा पर मौजूद है, जहां पर ये इलाका अगर मैं आपको पीछे दिखाऊं तो आप देखेंगे कि ये जो इलाका है और ये जो घर और गांव आप इस वक्त देख रहे हैं, ये पाकिस्तान का चकमल जो गांव है वो है, जहां पर इस वक्त पाकिस्तान के इलाके में कोई भी हलचल जो है वो साफ तौर से नजर नहीं आ रही है। পাক রেঞ্জার্স যে আতঙ্কে কাঁপছে তার আরো প্রমাণ জি24 ঘন্টার ক্যামেরায়। দিনে আউটপোস্টগুলি শুধু ফাঁকা করা নয়, নামিয়ে দেওয়া হচ্ছে পতাকাও। आपको पाकिस्तान की पोस्ट जो है वो यहाँ पर दिखाऊंगा। ये आप देख सकते हैं कि पाकिस्तान की ये पोस्ट है, जहां पर इस वक्त पाकिस्तानी पोस्ट में कोई झंडा जो है वो नहीं लहरा रहा है। पाकिस्तानी रेंजर्स इस पोस्ट में मौजूद हैं और इससे पहले भी हमने आपको दिखाया था कि अंतर्राष्ट्रीय सीमा परगवाल में पाकिस्तान की पोस्ट से झंडा गायब था, और यहाँ पर भी जो पाकिस्तान की ये पोस्ट आप देख रहे हैं, इस पोस्ट में आप ये बिल्कुल जो डंडा तो देख रहे हैं, लेकिन इसके साथ झंडा जो है वो बिल्कुल भी नहीं है। দিনে এই পরিস্থিতি, শুনশান সীমান্ত পার, কিন্তু রাত হলেই বাড়ছে তৎপরতা। কাপুরুষের মতো সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গোলাগুলি ছুটছে পাকিস্তান। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর গত 8 দিনে 22 বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন হয়েছে। প্রায় প্রতিদিন রাতে গোলা বর্ষণ পাক রেঞ্জার্সের। নিয়ন্ত্রণ রেখায় পাল্টা জবাব দিচ্ছে বিএসএফও। নির্লজ্জ মিথ্যেবাদী কাপুরুষ পাকিস্তান যে বন্দুকের নলের ভাষা বোঝে, সন্ত্রাসবাদীদের মদতদাতা ইসলামাবাদকে সেই ভাষাতেই পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনা। আর ভারতের সিংহ বিক্রম দেখে ভয় কাঁপছে পাকিস্তান। पहलगाम में हुए आतंकी हमले के बाद भारत पाकिस्तान पर कोई बड़ी कार्रवाई कर सकता है, इससे पाकिस्तानी इलाके में इस वक्त डर का माहौल है। पाकिस्तानी जनता भी डरी हुई है और इसके साथ साथ पाकिस्तानी रेंजर्स भी जो है वो डरे हुए हैं।
যুদ্ধ প্রস্তুতির পাশাপাশি দেশের শত্রুরা যাতে ঘাপটি মেরে থাকতে না পারে তা নিশ্চিত করতে সতর্ক নিরাপত্তা বাহিনী। রাজৌরি সেক্টরে শুক্রবার চলল তল্লাশি অভিযান। পেহেলগাঁওয়ের বেস্টার্ন ভ্যালিতে পাকিস্তানি জঙ্গিদের হামলার পর বদলার ক্রোধে ফুঁসছে দেশবাসী। তার মধ্যেই নিয়ন্ত্রণ রেখায় পাক সেনা লাগাতার উস্কানি দেওয়ায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালানোয় পাল্টা প্রত্যাঘাতে পাকিস্তানকে মেরে গুড়িয়ে দেবার দাবি আরও জোরালো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে যুদ্ধে নামার জন্য একেবারে ফুঁসছে ভারতীয় সেনা। জল স্থল অন্তরিক্ষে যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে একেবারে প্রস্তুত তারা। নিয়মিত চলছে মহড়া। আর প্রাক্তনীরা মানে যারা যুদ্ধক্ষেত্র থেকে কর্মজীবন থেকে অবসর নিয়েছেন ইতিমধ্যেই, তারা কি বলছেন জানেন? সুযোগ মিললে তারাও আবারও উর্দি গায়ে চাপিয়ে নিতে একদম রেডি। শুনুন কি বলছেন তারা। पाकिस्तान के ऊपर में दबाव तो डाला है, लेकिन पाकिस्तान एक कुत्ते की दुम जैसा है कि जो टेढ़ी की टेढ़ी रहेगा। हमारे साथ में 22,000 एक्टिव मेंबर हैं पूरे ऑल ओवर जम्मू एंड कश्मीर के बीच में, और ऐसे पूरे 1,03,000 जो पूर्व सैनिक हैं कश्मीर और जम्मू रीजन के बीच में। हम सब लोग आज वो दोबारा से हमारा खून खोल रहा है कि हम दोबारा से वर्दी पहनेंगे। हम आज अपनी सेवाएं दोबारा से अपनी सेवा करना चाहते हैं। मेरी 82 इयर्स एज है। जज्बा उतना ही बरकरार है। मेरा वही जज्बा है जो उस टाइम पर था। अगर यूनिफॉर्म पहननी पड़े या लड़ना पड़े तो तैयार हैं? तो मैं बिल्कुल तैयार हूँ, पूरी तरह से फिट हूँ मैं। अभी तक भी मैं जवानों के बराबर जो है वो चल सकता हूँ, और जो भी कार्रवाई दी जाएगी वो मैं पूरी करूँगा। পাকিস্তানকে ভাতে জলে মারতে চাইছে ভারত। এবার পাকিস্তানের ডাক যোগাযোগকে স্থগিত করা হলো। পাকিস্তানের সঙ্গে ভারতের ডাক যোগাযোগ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হলো নয়াদিল্লির তরফে। পাকিস্তানের ওপর ভারতের আরও চরম প্রত্যাঘাত। আজকে একদিনে তিনটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম যেটা সিদ্ধান্ত, সেটা পাকিস্তান এই মুহূর্তে যে অর্থনৈতিক সংকটের মধ্যে ভুগছে তাতে আরও জোর ধাক্কা লাগবে। তার কারণ পাকিস্তান থেকে যে কোনো রকম পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি পাকিস্তানে কোনো রকম কোনো পণ্য ভারত থেকে রপ্তানি করা হবে না। এর পাশাপাশি আরও দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে ভারত সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। প্রথম কথা, ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো পণ্যবাহী বা যে যাত্রীবাহী জাহাজ সেটা কোনো রকমভাবে ট্রাভেল করতে পারবে না। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে পোস্টাল সার্ভিস সেটাও কিন্তু বন্ধ করা হয়েছে। ফলে একের পর এক কূটনৈতিক সিদ্ধান্ত ভারত সরকার নিচ্ছে, যাতে কার্যত কিন্তু চাপে পড়ছে পাকিস্তান। এবং আরও এই ধরনের যে সিদ্ধান্ত সেটা পাকিস্তানের ওপর আরও একবার চাপ বাড়ালো বলেই মনে করা হচ্ছে। ক্যামেরা পার্সন কানাইয়ের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা। এদিকে পেহেলগাঁওয়ের ঘটনার পর বিধ্বস্ত হয়ে গিয়েছে জম্মু ও কাশ্মীরের স্থানীয় অর্থনীতি। এখানকার অর্থনীতির মূল শিরদাঁড়া যে পর্যটন, সেই পর্যটনই এখন শ্মশানের স্তব্ধতা। কিছু কিছু পর্যটক যাচ্ছেন বটে, তবে ভরা মরশুমের সেই চেনা ছবি উধাও। হাইওয়ের ধাবাগুলো শুনশান, হোটেল কার্যত শূন্য। বছরের এই সময়টা ভরা পর্যটনের মরশুম। এই সময় বহু স্থানীয় ব্যবসায়ী গোটা বছরের রোজগারের বড় অংশটা জোগাড় করে নেন, কিন্তু এবার আর সেটা হওয়ার জো নেই। तो 22 तारीख के बाद बिल्कुल सुनसान हो गया सर। जो पहलगाम का किस्सा हुआ उसके बाद कोई टूरिस्ट नहीं आता है, कोई लोकल नहीं आता है सर। बिल्कुल सुनसान है। हमारे यहाँ पेठाकूट से लेके राजधान टॉप तक कम से कम 25 ढाबे हैं सर। हर एक ढाबे में 2-3 आदमी बैंकों से कर्जा लेके वहाँ चढ़ा के रखा था कि हमारा भी परिवार पलेगा सर इससे। लेकिन 22 तारीख से बिल्कुल सुनसान हो गया सर, कुछ नहीं है। तो हम भी परेशान हैं सर। मैं याली गोलपथरी में रहने वाला हूँ। तो मेरा ये ढाबा चल रहा था 22 अप्रैल से पहले, तो अच्छा ठीक ठाक चल रहा था काम, और टूरिस्ट भी आते थे यहाँ पे सर। अभी जब से ये हालात थोड़ा खराब हो गए, उसकी वजह से अभी टूरिस्ट कोई भी आना बंद कर दिया यहाँ पे। तो हमारा ये जितना भी सामान है, ये जो हमने ला के रखा हुआ है, ये वैसे का वैसे ही पड़ा हुआ है। অনেকেই পর্যটনের মরশুমে বাজার থেকে ঋণ নিয়েছিলেন। এখন সেই ঋণ শোধ করবেন কিভাবে ভেবে পাচ্ছেন না। তারা বলছেন, এবার আর বন্দুকের গুলি বা বিস্ফোরকের ধাক্কায় নয়,
খিদের জ্বালাতেই মরতে হবে পরিবার সহ। हाल अब ये इंतजामिया से गुजारिश करते हैं कि टूरिस्टों को यहाँ आने की इजाजत दे ताकि जो ये लाइवलीहुड अपना कमाते थे और अपना घर चलाते थे वो जारी रहे। बट शहजाद, जी मीडिया, बांडीपुरा। ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় কি জঙ্গি স্লিপার সেল সক্রিয়? খতিয়ে দেখতে এ রাজ্যের 3 জেলায় ঘুরে গেল এনআইএ। চলতি সপ্তাহে দিল্লি থেকে সীমান্ত সরেজমিনে আসেন জাতীয় তদন্তকারী সংস্থার 2 অফিসার। পহেলগাঁও হামলার বদলা চাইছে সারা দেশ। জঙ্গি ও জঙ্গি মদতদাতাদের বেছে বেছে সবক শেখানোর দাবিতে সরগরম চারদিক। মনোরম ভূস্বর্গের অলিতে গলিতে সেনা ও পুলিশের তল্লাশি। ভারতের পশ্চিম সীমান্তে সাজো সাজো রব। দেশের পূর্ব দিকে বাংলাদেশের সঙ্গে বিশাল সীমান্ত এখন নয়াদিল্লির মাথা ব্যথা। বিশেষত ইউনুস আমলে বাংলাদেশে মৌলবাদীদের বারবারন্ত। এই পরিস্থিতিতে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএর নজরে এ রাজ্যের 3 জেলা মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। সূত্রের খবর, চলতি সপ্তাহেই দিল্লি থেকে এনআইএ 2 সিনিয়র অফিসার সহ বিশেষ দল 3 জেলায় পরিদর্শনে আসে। দলে দিল্লি সেন্ট্রাল আইবির একাধিক সিনিয়ররা ছিলেন। রাজ্যের গোয়েন্দাদের সঙ্গে সমন্বয় রেখে সীমান্ত সরেজমিনে জাতীয় তদন্তকারী সংস্থা পরিদর্শনে আসেন এনআইএর আইজি ও ডিআইজি পদমর্যাদার অফিসার। কেন হঠাৎ সীমান্তে সরেজমিনে এনআইএ? সূত্রের খবর, 3 জেলার সীমান্তবর্তী এলাকায় জঙ্গি গোষ্ঠীগুলি স্লিপার সেল সক্রিয় বলে অনুমান গোয়েন্দাদের। মুর্শিদাবাদে অশান্তির সময় থেকেই এই নজরদারি শুরু। এনআইএ সূত্রে জানানো হচ্ছে যে মূলত এর আগে যখন বাংলাদেশে হাসিনা সরকার পড়ে যায় তারপর থেকেই কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একাধিক জঙ্গি সংগঠনগুলির মুভমেন্ট দেখা গিয়েছিল। অর্থাৎ এই 2 দেশের মধ্যে কিন্তু এই জঙ্গি যারা সংগঠনের লোকজন তাদের যাওয়া আসা নোটিস করা গিয়েছিল। এক্ষেত্রে দাঁড়িয়ে এই রাজ্যের সীমান্তবর্তী এলাকার মধ্যে মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে সেখানে কোনো জঙ্গি সংগঠনের কার্যকলাপ রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই কিন্তু এনআইএর তরফ থেকে এই শীর্ষ দল এসেছিল, এমনটাই এনআইএ সূত্রের খবর। যদিও এনআইএর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল, জবাব দিতে দেরি করেনি গেরুয়া শিবিরও। পহেলগাঁওয়ে কাশ্মীরে 5-6 ঘন্টা কি 7-8 ঘন্টার রাস্তা পেরিয়ে সীমান্ত থেকে সীমান্তের দূরবর্তী জায়গায় এসে তারা আক্রমণ করে নৃশংস হত্যাকাণ্ড করে ভারত সরকারের এইসব সংগঠন, অমিত শাহের মন্ত্রকের সব সংগঠন, তারা কি ঘুমোচ্ছে? রেডিক্যালাইজেশন অর্থাৎ উগ্র সাম্প্রদায়িকতার প্রচার এবং প্রসার বিভিন্ন সংগঠনের মধ্যে দিয়ে মাধ্যমে হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার মূলত দেখা গেছে এর বিরুদ্ধে কোনো স্টেপ নেননি বা নেয় না। ভোট ব্যাংকের খাতিরেই সেটা তারা নেন না। তো স্বাভাবিকভাবে দেশের সুরক্ষা তো সবার আগে, তো এনআইএ সেই জন্য তারা ইনভেস্টিগেশন করছে। এই মুহূর্তে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে একাধিক তদন্তে সিবিআই, ইডি, এনআইএর মতো কেন্দ্রীয় এজেন্সি। এই নিয়ে লাগাতার সরব রাজ্যের শাসক দল। এনআইএর উচ্চপদস্থ অফিসারদের সীমান্ত পরিদর্শনে বঙ্গের রাজনৈতিক দরজায় নয়া সংযোজন করবে। বিক্রম দাস, রবীন চক্রবর্তী, শ্রীকান্ত ঠাকুরের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।